চলতি সপ্তাহে পলাতক আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করবে ট্রাইব্যুনাল। হাসিনার বক্তব্য প্রচারে হুঁশিয়ারি। আমরা ধরে নিচ্ছি যে এরা পলাতক আছে, বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, এজন্য ইন্টারপোলের কাছে আমরা এটা দিচ্ছি এবং সেটার প্রক্রিয়া চলমান আছে। যে কোনো সময় এটা চলে যাবে, আজকালকের মধ্যে হয়তো চলে যাবে। একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে গ্রেফতার। আজ তোলা হবে আদালতে। 10,000 কোটির বৈদ্যুতিক সরঞ্জাম 16,000 কোটি টাকায় কিনেছেন ডিপিডিসি। অনুমোদনহীন কোম্পানিকে কাজ দেন নসরুল হামিদ। নাব্যতা হারিয়েছে সুনামগঞ্জের সব নদী, কম বেশি মৃত পায় সুরমা। নদী রক্ষায় প্রকল্প হাতে নেওয়ার দাবি পানি উন্নয়ন বোর্ডের। 8 বছরও মেরামত হয়নি কুড়িগ্রামের হানাগড়ের মাথা ব্রিজ। জীবনের ঝুঁকি নিয়ে চলছে মানুষ ও যানবাহন, দুর্ভোগে 10,000 মানুষ। অবৈধভাবে চলছিল ময়মনসিংহের জয়নুল আবেদিন উদ্যানের মিনি চিড়িয়াখানা। ভালুকের শরীরে পচন, 48টি দেশীয় বন্য প্রাণী জব্দ। এবং এবার চীনের পণ্যে 104% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। নতুন মাত্রা পেল মার্কিন চীন বাণিজ্য যুদ্ধ, ঝুঁকিতে দুদেশের সম্পর্ক। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। এবার পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এই সপ্তাহে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে জড়িতদের আইনের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সাবরিনা মজুমদারের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে গণহত্যা মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত বছরের 22 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করে। তবে এবার শুধু শেখ হাসিনাই নন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের বিরুদ্ধে এ সপ্তাহে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করবে প্রসিকিউশন। এক সাক্ষাৎকারে একথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। যারাই পলাতক আছে তাদের বিরুদ্ধেই এটা যাচ্ছে। সেক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে যে দেশের বাইরে আছে কি নাই অফিসিয়ালি একটা প্রমাণ লাগে। যেমন হাসিনারটা খুব অ্যাপারেন্ট, ইন্ডিয়ার কাছে আছে, এটা স্বীকৃত, কিন্তু ওবায়দুল কাদের কোথায় আছে এটা কিন্তু কোনো সুনির্দিষ্ট না। সেজন্য আমরা ধরে নিচ্ছি যে এরা পলাতক আছে, বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, এজন্য ইন্টারপোলের কাছে আমরা এটা দিচ্ছি এবং সেটার প্রক্রিয়া চলমান আছে। যে কোনো সময় এটা চলে যাবে, আজকালকের মধ্যে হয়তো চলে যাবে। নালিশ করে আমি কেন এখানে বসে আছি, আমি কেন বক্তৃতা দিই, তার খুব লাগে। কেন লাগে? আমি একজন স্বাধীন চেতা মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো আমি প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো ঘুরছে পলাতক শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য। এসব বন্ধে বিটিআরসিকে ট্রাইব্যুনাল নিষেধাজ্ঞা দিলেও এখনো তা কার্যকর না হয় ক্ষুব্ধ চিফ প্রসিকিউটর। আদালত কিন্তু তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেয়নি, নিষেধাজ্ঞা দিয়েছে তার হেড স্পিচ এবং ট্রাইব্যুনালকে অবমূল্যায়ন করা, অপমান করা, ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সংক্রান্ত যে স্পিচ সেগুলোকে বন্ধ করতে বলেছে, সেগুলো প্রচার না করতে বলেছে। বিটিআরসি আগে সরকারের আমলে তারা ইল্লিগালি কিন্তু সোশ্যাল মিডিয়ার যে সমস্ত কোম্পানি আছে তাদের সাথে চুক্তি ছিল যে আমরা চাইলেই এই অ্যাকাউন্ট বন্ধ করে দিবে, ওই অ্যাকাউন্ট বন্ধ করে দিবে। বর্তমান সরকার কিন্তু সেটা করছে না। তাদের মতো করে যে স্বৈরাচারী কায়দায় আমার পছন্দ হলো না একটা অ্যাকাউন্টকে আমি বন্ধ করে দিলাম, সেটা করছে না। বরং বিটিআরসি যেগুলো যখন আদালতের নির্দেশ পাচ্ছে স্পেসিফিক জিনিসটা সেটা বন্ধ করার চেষ্টা করছে। সেই চেষ্টার জায়গায় যদি কেউ আদালতের আদেশ অমান্য করে বা সেটাকে ডেলিবারেটলি অবজ্ঞা করে, সেটার আইনগত যে কনসিকুয়েন্স আছে সেটা তাদেরকে ভোগ করতে হবে। অন্য আন্তর্জাতিক অপরাধ আদালত নয়, জুলাই আগস্টের গণহত্যার বিচার দেশের আদালতে হওয়ার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন, এমনটাই জানান চিফ প্রসিকিউটর। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। নোয়াখালী 2 আসনের সাবেক এমপি আওয়ামী লীগের নেতা ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান 2 থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, একাধিক মামলার আসামি সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে রিমান্ডের আবেদন করে আজ আদালতে সোপর্দ করা হবে। তিনি 3 বারের সংসদ সদস্য, বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির চেয়ারম্যান, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক ছিলেন।
54তম দেশ হিসেবে মহাকাশ গবেষণা ক্লাব নাসায় নাম লেখালো বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুপক্ষের মধ্যে চুক্তি হয়। এদিকে নারায়ণগঞ্জ অর্থনৈতিক জোনের প্লট নিয়েছে সুইডিশ কোম্পানি, আর $1 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। বিডা চেয়ারম্যান জানান, পরিসংখ্যান নয় বরং বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা পরিবর্তনে গুরুত্ব দেওয়া হচ্ছে। সাইফুল রিপনের প্রতিবেদন। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের জাপান ইকোনমিক জোন পরিদর্শন করে বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা। এ সময় 10,000 স্কয়ার ফুটের প্লট নিতে তাৎক্ষণিক চুক্তি করে সুইডিশ কোম্পানি নিলর্ন। এদিকে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে কোরিয়ান ও চীনের ব্যবসায়িক প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি দল। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নাসার সঙ্গে স্পেস এক্সপ্লোরে 54তম দেশ হিসেবে চুক্তি করে বাংলাদেশ। এর মধ্য দিয়ে মহাকাশ গবেষণার ক্লাবে নাম লেখালো দেশ। বিকেলে হোটেল মিলনায়তনে সংবাদ সম্মেলনে কথা বলেন বিডার চেয়ারম্যান। এ সময় তিনি জানান, বাংলাদেশে $1 বিলিয়ন বিনিয়োগ করতে চায় নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। মহাকাশ গবেষণায় 54তম দেশ হিসেবে নাসার সাথে চুক্তি স্বাক্ষরের কথাও জানান তিনি। দুটো ইভেন্ট হয়েছে আজকে ইন্টারকন্টিনেন্টালে। প্রথম ইভেন্টটা ছিল নাসার সাথে আমরা আজকে আর্টেমিস অ্যাকর্ড সাইন করেছি। 54তম দেশ হিসেবে আজকে জয়েন করলাম, বা 53টা দেশ একসাথে নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশন নিয়ে কাজ করছে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি, এটা আপনাদের ব্রিক্স যে কান্ট্রিগুলো তাদের একটা জয়েন্ট এফোর্টে করা ব্যাংক। ওনারা এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় $300 মিলিয়ন মতো ইনভেস্ট করেছেন। কারণ খুব রিসেন্টলি ওরা ওয়াসার সাথে একটা প্রজেক্ট অ্যাপ্রুভ করেছেন এবং ওনাদের প্ল্যান হচ্ছে যে এই বছর ওনারা $1 বিলিয়ন ফান্ডিং সাপোর্ট দিবেন বাংলাদেশে। সামিটে অংশ নেওয়া বিনিয়োগকারীরা ইতিবাচক মনোভাব নিয়ে ফিরছেন দাবি করে আশার কথা জানান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সামিটটার মূল উদ্দেশ্য অনেকগুলা ইনভেস্টমেন্ট কমিটমেন্ট কনফার্ম করা না, এবং সেটার একটা নাম্বার দিয়ে বলা না যে এই সামিট থেকে আমরা $10 বিলিয়ন ইনভেস্টমেন্ট পেলাম এবং এখান থেকে এত। এই ন্যারেটিভটা আমরা ড্র করার চেষ্টা করলে করতে পারি, বাট আসলে আমাদের করার কোনো ইচ্ছা নেই। আমি জেনুইনলি বিশ্বাস করি যে একটা সামিটে এসে কেউ ডিসিশন নেয় না সে কালকে ইনভেস্ট করবে, সে একটা জার্নির ভিতর দিয়ে যায়। তো সেই জার্নিতে আমাদের আসলে এই সামিটের উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশ সম্বন্ধে তাদের যে নেগেটিভ একটা ভিউ তৈরি হয়েছে অনেক পাস্টের, আমাদের পাস্ট হিস্ট্রির কারণে, সেই ভিউটাকে ভেঙে দেওয়া এবং এই বাংলাদেশ যে একটা নিউ বাংলাদেশ সেই আন্ডারস্ট্যান্ডিংটা তাদের মধ্যে ইনস্টিল করা। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের সংক্ষিপ্ত সময়ে বিনিয়োগের প্রতিবন্ধকতার সব সমস্যা সমাধান করতে না পারলেও তালিকা ধরে সব সমস্যার সমাধানে কাজ চলছে। সবগুলা প্রবলেম রিজলভ হবে না, এটা আশা করাও উচিত না আমাদের যে সবগুলা প্রবলেম রিজলভ হয়ে যাবে, বাট আমরা খুব স্পেসিফিক 20টা অ্যাকশন আইটেম নিয়ে কাজ করছি এই বছরের জন্য। সেই 20টা অ্যাকশন আইটেম আমরা রিজলভ করার চেষ্টা করব। দেশের বিভিন্ন এলাকায় নতুন অর্থনৈতিক অঞ্চল তৈরিতে সরকারের সব মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলেও জানান বিডার চেয়ারম্যান। আমরা চেষ্টা করছি যে এই একটু স্প্রেড করে আসলে বাংলাদেশে যাতে ইকোনমিক ডেভেলপমেন্টটা হয়, একটা সেন্ট্রালাইজ জায়গায় না হয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 10,000 কোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জাম কিনেছে প্রায় 16,000 কোটি টাকায়। সরকারি প্রকল্পে এমন ভয়াবহ লুটপাট করেছে খোদ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি। বাংলাদেশে কাজ করার অনুমোদন না থাকা সত্ত্বেও চায়না কোম্পানি টিবিইএ কে কাজ দেয় সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুল ও ডিপিডিসি। শুধু তাই নয়, কারিগরি যোগ্যতাটুকু নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বেশিরভাগ কর্মকর্তার। শাহাদাত নিশাদের অনুসন্ধানে দেখুন বাকিটা। ঝুলন্ত বৈদ্যুতিক তার যতটা না শহর অপরিচ্ছন্ন করেছে, তার চেয়ে ঢের ঝুঁকিতে ফেলেছে রাজধানী ঢাকাকে। এই ঝুঁকি রোধে মাটির নিচ দিয়ে ক্যাবলিংয়ের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে 2017 সালে উদ্যোগ নেয় ডিপিডিসি। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ডিপিডিসির 20,467 কোটি টাকার প্রকল্প দেয় চীনের টিবিয়ান ইলেকট্রনিক অ্যাপারেটাস কোম্পানি লিমিটেড টিবিইএ কে। 2017 সালে শুরু হয়ে 2024 সালের নভেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও এখনও বাকি 50% কাজ। এদিকে প্রকল্পের অর্থ বরাদ্দ নিয়ে উঠে আসে বড় ধরনের অনিয়ম। কাজের শুরুর দিকে প্রকল্পটির স্বতন্ত্র পরামর্শক বুয়েটের ব্যুরো অব রিসার্চ টেস্টিং অ্যান্ড কনসালটেশন বিটিআরসির এক সমীক্ষায় প্রকল্পের ইলেকট্রনিক পণ্য ব্যয় বাবদ খরচ তুলে ধরে 10,447 কোটি টাকা। কিন্তু চীনা প্রতিষ্ঠান টিবিএকে পণ্য কেনাকাটায় 5,419 কোটি টাকা বাড়িয়ে 15,866 কোটি টাকার অনুমোদন দেয় ডিপিডিসি ও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়, যেটি দেশের বিদ্যুৎ বিভাগের সবচেয়ে বড় লুটপাটের একটি।
বিটিআরসির দায়িত্বে থাকা একজনের সাথে কথা বলে দেশ টিভিকে তিনি বলেন, ব্যয় সংকোচনের তথ্য তুলে ধরার পর থেকেই তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় ডিপিডিসি। একই সাথে সাবস্টেশনের কোনো নকশাই মানা হয়নি বুয়েটের। এটা দায়িত্ব আসলে ডিপিডিসিকে এটাকে এনশিওর করা উচিত ছিল। আগের লোকগুলি থাকতে হবে, আবার এখানে বুয়েট থাকবে কি থাকবে না, নতুবা তা বুয়েটকে লাগলো কেন? ইটস এ কাইন্ড অফ আম্পায়ারিং, তাই তো? কাজটা ঠিকমতো হচ্ছে কিনা, তাই না? তো এটা আমি বলবো ডিপিডিসিরই কাজ। এইটা চাইনিজরা তারা ইচ্ছা মতো কি সেটা করতে পারে কিনা, পারার কথা না, তারা অ্যালাউ করছে একটা সময়। অনিয়মের এখানেই শেষ নয়। খোদ ঠিকাদারির কাজ পাওয়া টিবিএর ৩৭ জন চীনা কর্মকর্তার মধ্যে ২২ জনেরই কোনো প্রকৌশলী জ্ঞান নেই। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান টিবিএর প্রকল্প ব্যবস্থাপকের যেখানে কাজ করতে হলে প্রকৌশলীগত জ্ঞান বা কারিগরি যোগ্যতা থাকা বাধ্যতামূলক, সেখানে প্রকল্প ব্যবস্থাপক শাওজির কারিগরি জ্ঞান শূন্য। এ নিয়ে ২০১৯ সালের ৮ জানুয়ারি টিবিএর প্রধান কার্যালয়ে চিঠি পাঠায় ডিপিডিসি, যেখানে স্পষ্ট জানিয়ে দেয় অনভিজ্ঞ এসব লোকদের সরিয়ে অভিজ্ঞদের নিয়োগ দেওয়ার। কিন্তু তৎকালীন এই প্রকল্পের পিডি আব্দুল্লাহ নোমানের প্রত্যক্ষ যোগসাজশে অনভিজ্ঞদের নিয়েই সদর্পে কাজ করে যায় চীনা ঠিকাদার টিবিএ। অভিযোগ ওঠে সে সময়ের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও প্রকল্পের পিডি আব্দুল্লাহ নোমানকে মোটা অঙ্কের টাকা ম্যানেজ করেই কাজ করে যায় টিবিএ। তাদের ইন্ধনে ধরাকে সরাজ্ঞান করে অনিয়ম দুর্নীতি করে হাতিয়ে নেয় বাড়তি প্রায় ৫,৫০০ কোটি টাকা। বিদ্যুতের বড় এই প্রকল্পের মহা দুর্নীতি ঢাকতে তখনকার প্রকল্পের পিডি আব্দুল্লাহ নোমানকে প্রমোশন দিয়ে বানানো হয় ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক। দুর্নীতির সহযোগী ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোর্শেদ আলমও। প্রতারণার এখানে শেষ নয়। চীনা এসব কর্মকর্তার কারোই নেই ওয়ার্ক পারমিট। বিনা ওয়ার্ক পারমিটেই সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে কাজ করে যাচ্ছে এসব কর্মকর্তা। ভয়াবহ তথ্য হচ্ছে ২০,০০০ কোটি টাকার এত বড় প্রকল্পের অফিস কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালের ছোট্ট এক কক্ষে, যেখানে কোনো অফিসই করে না চীনা নাগরিকরা। অন্যদিকে টিবিইয়ের অফিস হিসেবে ওয়েবসাইটে গুলশান ১-এর এই বাসার ঠিকানা দেওয়া থাকলেও মূলত এখানে বসবাস করে তারা। বিদ্যুৎ উপদেষ্টা বরাবর এক অভিযোগে দেখা যায় আবাসিক এই ভবনকে বাণিজ্যিক হিসেবে ব্যবহার করছে তারা, অথচ বিদ্যুৎ বিল দিচ্ছে আবাসিক হিসেবে। এজন্য ২০ লাখ টাকার বিনিময়ে ডেস্কোর চিফ ইঞ্জিনিয়ার এনামুল হককে ম্যানেজ করে টিবিইয়ে। এ নিয়ে ডেস্কোর চিফ ইঞ্জিনিয়ার এনামুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। অন্যদিকে যোগ্যতা এবং ওয়ার্ক পারমিট না থাকার সত্ত্বেও কিভাবে কাজ করছেন এমন প্রশ্নের উত্তরে প্রকল্পের ব্যবস্থাপক শাওজির সাথে কথা বলতে চাইলে কয়েক দফায় চেষ্টা করেও সম্ভব হয়নি। এদিকে প্রকল্পের এসব অভিযোগ নিয়ে ডিপিডিসির ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোর্শেদ আলমের সাথে কথা বলতে গেলে ব্যবস্থাপনা পরিচালকের উপর দায় চাপান তিনি। আর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ নোমানের সাথে কথা বলতে গেলে তিনি বলেন বর্তমান পিডি ফজিলাতুন নেসার সাথে যোগাযোগ করতে, আর ফজিলাতুন নেসার সাথে কয়েক দফায় চেষ্টা করেও সম্ভব হয়নি কথা বলার। মূলত প্রকল্পের অনিয়ম আড়াল করতেই ২০,০০০ কোটি টাকার এই প্রকল্পে এমন চোর পুলিশ খেলা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দীর্ঘদিন ধরে পাহাড়ি ঢল, বন্যা ও পলি ভরাটে সুনামগঞ্জে প্রায় সব নদী কম বেশি ভরাট হয়েছে। তবে প্রায় মৃত রূপ ধারণ করেছে সুরমা নদী। তবে নদী রক্ষায় এরই মধ্যে নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মী শাবাজউদ্দিন মান্নার রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। সুনামগঞ্জের প্রধান নদী সুরমা। ৭২ কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীটি সুনামগঞ্জ, শান্তিগঞ্জ, দিরাই ও সাল্লা উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে নেত্রকোনা ধনু নদীতে মিশেছে। একসময় এই নদী দিয়ে কার্গো জাহাজ, লঞ্চ চলাচল করলেও বর্তমানে পলিমাটি ও বালি পড়ে ভরাট হওয়ায় ডিঙ্গি নৌকা চলাচলই অসম্ভব হয়ে পড়েছে। তলদেশ ভরাট হওয়ায় স্থানীয়রা ধান চাষ, গবাদি পশু চরানো সহ খেলার মাঠ হিসেবে ব্যবহার করছেন। শুধু সুরমা নয়, একই অবস্থা জেলার জাদুকাটা, রক্তি, বৌলাই ও পাটলা সহ ১০৬টি নদীর। ফলে ১৩৬ কিলোমিটার নৌপথ জুড়ে দেখা দিয়েছে চরম নাব্যতা সংকট। এতে আটকা পড়ে আছে শতাধিক নৌযান। নদীটি দ্রুত খননের দাবি স্থানীয়দের। এটা ভরাট হওয়ার কারণে আমরা আসলে অনেক পানির দুর্ভোগে ভুগছি। আমাদের যে সরকারি টিউবওয়েলগুলো পানি দিচ্ছে না, আর টিউবওয়েলে তো আর আসলে সবকিছু করা সম্ভব না। অনেক গরু ছাগল আছে বা আমাদের গোসল ফসল করা লাগে, সব কিছু তো টিউবওয়েলে পসিবল না। আর আমাদের এলাকার মানুষ আসলে অনেক দরিদ্র, যার লাগে অনেকে টিউবওয়েল কাটতে পারেন না। আর আমাদের নদীতে যদি পানি থাকে তাহলে আমাদের অনেক সুযোগ সুবিধা ভালো হয়। ই গান কোথায় নিয়ে আমরা ভালো হইব, আমরা ই গান
বরণে আমরা অসুবিধায় গেছি, গোসলের পানি নাই, কিছু নাই। যদি খনন হয় তাইলে এই নদী খনন হলে আমাদের অনেক ভালো হবে, অনেক উপকার হবে। সুনামগঞ্জের প্রতিটি নদী রক্ষায় এরই মধ্যে প্রায় 2000 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। নদী খননের জন্য আমরা প্রকল্প প্রণয়ন করেছি এবং এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 443 কিলোমিটার। তো এই প্রকল্পটি বর্তমানে প্ল্যানিং কমিশনে পাঠানো হয়েছে এবং সেখানে যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এসব নদী খননে দ্রুত উদ্যোগ নিলে আবারও নৌপথ কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য জমজমাট হবে, এমন প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দীর্ঘ 8 বছরও মেরামত হয়নি কুড়িগ্রাম পৌর এলাকার হানাগড়ের মাথা নামের ব্রিজটি। প্রতিদিনই যানমালের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ, পারাপার হচ্ছে যানবাহন। দুর্ভোগে প্রায় 10,000 মানুষ। সহকর্মী জুয়েল রানার রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। ব্রিজের অর্ধেক অংশই ভাঙা, কাঠ ও বাঁশ জোড়াতালি দিয়ে বানানো হয়েছে পাটাতন। তারই ওপর ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। এতে প্রায় সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। চিত্রটি কুড়িগ্রাম পৌরসভার হানাগড়ের মাথা ব্রিজের। 2011-12 অর্থ বছরে নির্মাণ করা হয় ব্রিজটি, যার দৈর্ঘ্য 17 মিটার। ব্রিজটি নির্মাণে ব্যয় হয় 1,25,00,000 টাকা। 2017 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ব্রিজটি। দীর্ঘ 8 বছরেও হয়নি সংস্কার। স্থানীয়রা ব্রিজটি সংস্কারের ব্যাপারে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো সুফল পাননি। নিরুপায় হয়ে নিজেরাই তৈরি করেছেন পাটাতন। ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছেন প্রায় 10,000 মানুষ। এইখানে মোটরসাইকেল যায়, কখন মোটরসাইকেল যেন এই ব্রিজ ভাঙিয়ে পড়ে। খুব রিস্কের ব্রিজে যাতায়াত করতেছে মানুষ। এটা আমাদের এই ব্রিজ অতি দ্রুত সময়ের মধ্যে মেরামত করা উচিত। অনেক মন্ত্রী, এমপি এরা আসছে, চেয়ারম্যান আসছে, মেম্বার আসছে, কিন্তু কেউ ব্রিজটা ঠিক করে দেয় নাই। অনেক সময় গাড়ি পড়ে যায়, কাঠ ভাঙি, অনেক সময় অনেক ধরনের লোক পড়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয় ব্রিজের কারণে। ব্রিজের কারণে দেখা যায় একটা নতুন আত্মীয় করতে গেলে ভাঙা দেখি, এদিকে আত্মীয় সম্বন্ধ করা সম্ভব হয় না। এই ব্রিজ দিয়ে জরুরি অবস্থায় রোগীকে সময় মতো হাসপাতালে নিতে পোহাতে হয় ঝামেলা। ঝুঁকি নিয়ে পার হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ অনেকে। জনদুর্ভোগ কমাতে ব্রিজটির সার্ভে কাজ সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে সংস্কার। বর্তমানে 9 ডিস্ট্রিক্ট পৌরসভার আওতায় এর টোপোগ্রাফিক্যাল সার্ভের কাজ সম্পূর্ণ হয়েছে, প্রাক্কলন প্রণয়নের কাজ চলতেছে। আশা করছি অতি দ্রুত কাজটি বাস্তবায়িত হবে। চলাচল নির্বিঘ্ন করতে বর্ষা মৌসুমের আগেই ব্রিজটি সংস্কার করার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী 29 এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট। মঙ্গলবার বিকেলে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এ সময় হজ এজেন্সির অনিয়ম তুলে ধরে তিনি জানান, এবার 21টি এজেন্সির গাফিলতিতে প্রায় 10,500 জনের হজ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের পাঠাতে ব্যর্থ হলে এজেন্সির লাইসেন্স বাতিল সহ মামলার হুঁশিয়ারি দেন ধর্ম উপদেষ্টা। আরো জানাচ্ছেন নাইম আফসান। প্রতিবছর হজে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ একত্র হন সৌদির পবিত্র মক্কা নগরীতে। অধিকাংশ মানুষই গিয়ে ওঠেন ভাড়া বাড়িতে, আর এই ভাড়া বাড়ির কাজটি করে থাকে হজ এজেন্সিগুলো। তবে এবছর মক্কা ও মদিনায় যথাসময়ে বাড়ি ভাড়া ও হজযাত্রী পরিবহন চুক্তি করেনি 21 এজেন্সি। এতে এবছর 10,487 জন হজযাত্রীর হজ করা অনিশ্চিত হয়ে পড়েছে। মঙ্গলবার বিকেলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা আমফ খালিদ হোসেন। উপদেষ্টা বলেন, কোনো এজেন্সি অবহেলা বা গাফিলতির কারণে একজন হজযাত্রীও যদি হজ না করতে পারে, সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকেই নিতে হবে। কোনো এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে একজন হজযাত্রীও যদি হজ করতে না পারেন, সেই দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এই দায় কোনোভাবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। কোনো এজেন্সির অবহেলা ও দায়িত্বহীনতাকে ধর্ম মন্ত্রণালয় বরদাস্ত করবে না। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে হজ পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত সহ তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা। বছর যে সমস্ত এজেন্সির অব্যবস্থাপনার কারণে, অবহেলার কারণে কোনো হাজি যদি হজে যেতে ব্যর্থ হন, তাহলে সে সমস্ত এজেন্সির বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। তাদের লাইসেন্স আমরা বাতিল করে দেব, তাদের যেটা জামানত আছে সেটা বাজেয়াপ্ত করব, এবং তাদের বিরুদ্ধে
ফৌজদারি মামলা আমরা দায়ের করব। এবছর হজের প্রথম ফ্লাইট 29শে এপ্রিল সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। বাংলাদেশ থেকে মোট 87,100 জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 5,200 জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় 81,900 জন হজযাত্রী যাচ্ছেন সৌদি আরবে। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর সীমান্তে বিএসএফ এর বিরুদ্ধে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া সীমান্তের 0 পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, বিকেলের দিকে মুন্না তার ধানি জমি দেখতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে গুরুতর আহত করে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে চলে যায়। গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে বিজিবি বলছে এই যুবক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল। যদিও বিজিবি সদস্যরা মুন্নাকে সীমান্তের কাছে দেখতে পেয়ে সুস্থ অবস্থাতে স্থানীয় লোক একজনের মাধ্যমে তাকে বাড়িতে পৌঁছে দেয়। তবে তার সাথে কি হয়েছে তা নিয়ে তদন্ত করছে বিজিবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদন খুঁজে নেওয়া প্রজন্ম দিন দিন বাড়ছে। তাতে বেশিরভাগ সময় বুঁদ থাকছে তরুণ প্রজন্ম। বিনোদনের নামে ছড়িয়ে দেওয়া নানা অশ্লীলতা সমাজে তৈরি করছে নানা অবক্ষয়। কাজী শাহেদের প্রতিবেদন। বিনোদনের নানা অনুষঙ্গ হয়ে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। রম্যরসে নানা বার্তা পৌঁছে যেত মানুষের কাছে। এখন সেই টিকটক রিলস হয়ে উঠেছে অশ্লীলতা ছড়ানোর বড় মাধ্যম, আর এতে বেশি জড়িয়ে পড়ছে তরুণ প্রজন্ম। টিকটক ব্যাপারটা আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয়, কারণ আমি এই অ্যাপের মধ্যে কোনো ভালো কিছু দেখি না, মানে কোনো প্রোডাক্টিভ কাজ এখানে হয় না। পড়াশোনার পাশাপাশি যখন একটু ডিস্ট্রেস কাজ করে, যে হতাশা কাজ করে, অবশ্যই সময় কাটানোর জন্য ওই রিলসটা দেখা হয় বেশিরভাগ। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় অশ্লীল ভিডিওগুলো সামনে চলে আসে। এতে আসে আমাদের মতো ইয়ং জেনারেশন পোলাপানের জন্য একটা খারাপ দিক, এটা থেকে আমরা খারাপ মেসেজই পাই। এটা আপনার আসলে সোশ্যাল মিডিয়াটাকে এখন অপব্যবহার হিসাবে ইয়াং জেনারেশনটা ব্যবহার করা শুরু করে, যেখানে আপনার ধরেন যে অশ্লীল কথাবার্তা, অশ্লীল অঙ্গভঙ্গি দেখাচ্ছে, দিয়ে সোশ্যাল মিডিয়াটাকে একবারে নষ্ট করে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন আসক্তি মানুষকে অসুস্থ করে তুলছে, তৈরি করছে সামাজিক অবক্ষয়। এ থেকে বাদ যাচ্ছে না পরিবার, সামাজিক জীবনও, বলছেন সমাজ ও মনোবিজ্ঞানীরা। একদিকে যেমন মানুষের চিরাচরিত মূল্যবোধ এবং আদর্শকে অকেজো করে দিয়েছে, ঠিক তেমনিভাবে মানুষ তার নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না। এর ফলে মানুষ একরকম হতাশা, অ্যাংজাইটি, এই ধরনের মেন্টাল ডিসঅর্ডারে ভুগছে। এখানে যে ইয়াং জেনারেশন এটা তৈরি করছে, এইখানে যে ধরনের মেসেজ দিতে চাই, এটা এক ধরনের সামাজিক অবক্ষয় এবং বিহেভিয়ারাল ডিসঅর্ডার। প্রযুক্তিবিদরা বলছেন টিকটক বন্ধ করা সম্ভব নয়, তবে অশ্লীলতা ও নেতিবাচক প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় সরকার উদ্যোগ নিতে পারে, উদ্বুদ্ধ করা যেতে পারে ইতিবাচক কন্টেন্ট তৈরিতে। টিকটককে তো আমাদের বাংলাদেশের পক্ষে ব্যান করা সম্ভব নয়, তাহলে আমাদের এই অশ্লীলতা থেকে বাঁচার জন্য কি করতে হবে? আমাদের বাংলাদেশের কমিউনিটি স্ট্যান্ডার্ড নিয়ে টিকটকের সাথে আলোচনা করতে হবে। তারা যেন আমাদের গাইডলাইন ফলো করে তাদের গাইডলাইন রেডি করে। অশ্লীলতাকে বর্জন করেও কিন্তু ভালো মেসেজ দেয়া যেতে পারে। আমি বলছি যে এমন কোনো কিছু না করা যেটা আমাদের চিরায়ত সংস্কৃতির পরিপন্থী, যেটা আমাদের ইয়াং জেনারেশনের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করে। নেতিবাচক দিকগুলোতে মানুষের আগ্রহ বেশি থাকে, ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক দিক বর্জন করতে প্রযুক্তি দিয়েই মোকাবিলার পরামর্শ সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।